ডক্টর ইউনূসের নেতৃত্বে বিরল উচ্চতায় বাংলাদেশ ৫৪ বছরের ইতিহাসে যা ঘটেনি ৫৫তম বছরের এসে বাংলাদেশে সেটা ঘটল। বাংলাদেশ কোথায় যাচ্ছে? ডক্টর ইউনূসের যে ফরেন পলিসি, ২৪ পরবর্তী বাংলাদেশে, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের যে মাকাম, যে হাল, এই হালটা হচ্ছে, আগে ছিল বাংলাদেশ ভারতের দালাল, বাংলাদেশ মানে হাসিনা, বাংলাদেশ সরকার বাংলাদেশটাকে তো হাসিনা ময় করে ফেলেছিল, আওয়ামী লীগ ময় করে ফেলেছিল। সেই জায়গায় ভারতের একটা ভ্যাসেলস স্টেট বলেন, স্যাটেলাইট স্টেট বলেন, ওই টাইপের ভারত মনে করতো বাংলাদেশ তো তাদের একটা প্রভিন্স, যা বলবে সেটা, বাংলাদেশের কোনো স্বতন্ত্র বোধ থাকবে না। পাকিস্তানকে গালি দিতে বললে গালি দিবে, যা ইচ্ছা তা। এইটা বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল হাসিনা আমলে। কিন্তু এখন ডক্টর ইউনূস বাংলাদেশকে যেখানে নিয়ে যাচ্ছেন, আমি আসছি কি ঘটেছে তার আগে বলি কোথায় নিয়ে গেছে। কাতারের নাম শুনছিলেন? কাতার একটা কেমন রাষ্ট্র জানেন? কাতার হচ্ছে পুরো এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া অথবা দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, এই যে রিজিয়নগুলো বললাম, এই রিজিয়নগুলো যত পলিটিক্যাল ঝামেলা হয়, এই ঝামেলাগুলো সেটেলমেন্টের একটা হাব হচ্ছে কাতার। এমনকি যুক্তরাষ্ট্র আফগানিস্তান যে দীর্ঘদিনের ঝামেলা, রক্তক্ষয়ী আনএন্ডিং যে ঝামেলা, যুদ্ধ, এই যুদ্ধের পরিসমাপ্তি হয়েছে কাতারের মধ্যস্থতায়। যেই তালেবানের নাম পৃথিবীর কেউ নিতে পারত না, তাদেরকে কাতার তাদের দেশে দোহায় অফিস খোলার সুযোগ করে দিয়েছে, এবং ওই অফিস এবং যুক্তরাষ্ট্র এদের মধ্যে নানান সময় নানান নেগোসিয়েশন চলতো। একটা পর্যায়ে এসে আফগানিস্তানে স্থিতিশীলতা এসেছে। এরকম পুরো এশিয়ার, দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটের সমাধান কাতারে বসে হতো। এখন ওই কাতারের, দক্ষিণ এশিয়ার কাতার হবে বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার দোহা হবে ঢাকা। ইউনূস সেটা করছেন কি? বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়াবে, বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না, বাংলাদেশের ফরেন পলিসি হবে ব্যালেন্স। বাংলাদেশ পাকিস্তানের দিকেও ঝুঁকে পড়বে না, ভারতের দিকেও ঝুঁকে পড়বে না। পাকিস্তানের সাথে যথাযথ মর্যাদার সাথে সম্পর্ক থাকবে, ফ্লাইট থাকবে, ব্যবসা থাকবে। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে আসবে, বাংলাদেশের জাহাজ পাকিস্তানে যাবে। আবার ভারতের সাথেও ফ্লাইট থাকবে, ভারতের জাহাজ বাংলাদেশে আসবে, বাংলাদেশের জাহাজ ভারতে যাবে, সমান। চীনের সাথেও থাকবে সেম। এর মানে কাউকে একটু কম বেশি না, সমানে সমান। যার ফলে কেউ বাংলাদেশকে ব্যবহার করতে পারবে না, কেউ বাংলাদেশকে ছোট করতে পারবে না। ইউনূস বাংলাদেশকে সেই উচ্চতায় অলরেডি কিছুটা হলেও নিয়ে এসেছেন। কারণ ইউনূস প্রমাণ করেছে যে পাকিস্তানও আমাদের কাছে যা, বরং ভারত তার চাইতে, এখন ভারত যেহেতু আকাম ঘটিয়েছে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, গণহত্যায় মদত দিয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে, অনেক অপরাধ করেছে, অতএব এখন পাকিস্তানকে আমরা যে মর্যাদা দিই, ভারতকে সেই মর্যাদা দিব না। কিন্তু অদূর ভবিষ্যতে ভারত, পাকিস্তান, চীন সবাই সমান মর্যাদা পাবে। মর্যাদার সাথে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হবে। ইউনূস সেই বার্তা দিয়ে দিয়েছেন। কিন্তু এখন যেটা ঘটেছে, এখানে কিন্তু ইউনূস ভারতকে গণে নাই। আমি যখন কথা রেকর্ড করছি তখন পর্যন্ত পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী, স্পিকার কিংবা আরো যারা বিদেশি প্রতিনিধি এসেছে, তাদের সাথে ইউনূস মিটিং করেছেন এবং সরকারিভাবে সেই ছবি প্রচার করা হয়েছে। কিন্তু জয়শঙ্করের সাথে ইউনূস সরকারের কারো কোনো মিটিং এর ছবি এখন পর্যন্ত আমি দেখিনি। পরে হলে সেটা ভিন্ন কথা। তো এই যে গুরুত্ব দিচ্ছে না, সোফার গুরুত্ব দেয়নি, তো এটা ইউনূস সরকার একটা স্মার্টনেস। ইউনূস বৈঠক করুক বা না করুক, জয়শঙ্কর এবং পাকিস্তানের স্পিকার তারা মিটিং করেছে। খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছে, পাকিস্তানের স্পিকার এসেছে, তারা এই উসিলায় এসে এখন বৈঠক করে নানা বিষয়ে আলোচনা করছে, তাদের দ্বিপাক্ষিক কনফ্লিক্টিং বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। এইটি বাংলাদেশে এটা কখনো ঘটেনি যে বাংলাদেশের মাটিতে ভারত পাকিস্তানের
কোনো একটা বিষয়ের মীমাংসা হচ্ছে। এটা যা শুরু, এখন দেখছেন আপনারা জয়শঙ্কর আর পাকিস্তানের প্রতিনিধির মিটিং, কুশল বিনিময় এবং দেখে ডাক দেয়া। ভারতের পররাষ্ট্রমন্ত্রী স্পিকার, পাকিস্তানের স্পিকারকে দেখে ডাক দিচ্ছে যে ভাই চিনছি কিন্তু আপনাকে, আসেন কথা বলি। তারপরে ছোটখাটো বৈঠক হয়ে গেছে এবং নানান রিজনাল নানান বিষয় নিয়ে আলোচনা করছে, তাদের বাইলেটারাল নানান বিষয় নিয়ে আলোচনা করেছে। এটা জাস্ট স্টার্টিং। সামনে শুনবেন যে ভারত পাকিস্তান যুদ্ধ মীমাংসার বৈঠকে ডক্টর ইউনূস অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান। ভারত পাকিস্তান ঝামেলা বাঁধছে, ঢাকায় ভারত পাকিস্তানের প্রতিনিধি দল ঢাকার মধ্যস্থতায় ফরেন সার্ভিস একাডেমিতে মিটিং। আপনারা এটা শুনবেন সামনে। খালেদা জিয়ার জানাজাকে কেন্দ্র করে ভবিষ্যতের এই দৃশ্যের কিছুটা আমরা দেখতে পেয়েছি। অসাধারণ। তো এরকম ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। ভবিষ্যতে এই দৃশ্য দেখবেন। এটা হচ্ছে ব্যালেন্স ফরেন পলিসির আলামত। খালেদা জিয়া এটাই চেয়েছেন। এই জন্য পাকিস্তানের পক্ষ থেকে খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক এবং যে আবেগ দেখানো হয়েছে, এবং স্পিকার নিজে দৌড়ে এসেছেন। প্রথমে পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেভাবে খালেদা জিয়াকে সম্মান জানিয়ে বিবৃতি দিয়েছেন, শোক জানিয়েছেন, এটা বিরল। কেন? যে খালেদা জিয়ার সাথে পাকিস্তানের, বিএনপির সাথে পাকিস্তান অসাধারণ সম্পর্ক ছিল। এমনকি হাওয়া ভবনের সাথে আইএসআইর কানেকশন ছিল, এটাও সত্য কথা। ওটা গোপন কিছু, গোপন সম্পর্ক ছিল, কিন্তু ওপেনলি পাকিস্তানের সাথে যথেষ্ট মর্যাদার সাথে সম্পর্ক মেনটেন করতেন বেগম খালেদা জিয়া। যার ফলে খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তান এভাবে দৌড়ে এসেছে। আর ভারত আওয়ামী লীগের পক্ষে ওকলাতি করতে এসেছে, আমির গোষ্ঠীকে কান পরা দিতে এসেছে। ইউনূস সরকার গুনল না। ইউনূস সরকার জয়শঙ্করের সাথে কোনো ছবি প্রচার করেনি। ইউনূস সরকারের পেজে ছবি দেখি পাকিস্তানের স্পিকার আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছেন পাকিস্তানের জাতীয় পরিষদ স্পিকার সরদার আয়াজ সাদিক। আরো আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ঢাকায় খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেন তারা, খবর জিও নিউজের। এর মানে তারা বৈঠক করেছেন। তো বাংলাদেশ এখন প্রতিবেশী দুই যুদ্ধপ্রবণ দেশের বৈঠকের একটা জায়গা। এটা একটা ইনসিডেন্টাল বৈঠক, কিন্তু এটা আলামত যে সামনে পরিকল্পিতভাবে বৈঠক হতে পারে। এটা ইউনূসের বাংলাদেশই সম্ভব, মানে এবং ইউনূস সরকার এটা খুব গুরুত্বের সাথে প্রচার করছে, কারণ এটা ফরেন পলিসিতে যথেষ্ট গুরুত্ব বহন করে। যে বড় ঝামেলার পর এই প্রথম বাংলাদেশকে কেন্দ্র করে এই দুই দেশ হাসি মুখে হাত মেলালো। ইউনূস সামনে এরকম আরো অনেক মধ্যস্থতা করবেন। ইউনূস মিন্স ইউনূসের সাকসেসর যারা হবেন, এরপরের প্রধানমন্ত্রী একটা শফিকুর রহমান হতে পারেন। দর্শক, দি ফরেন মিনিস্টার অফ নেপাল প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন, সেই ছবি আমরা পেয়েছি। সরদার আয়াজ সাদিক, স্পিকার অফ দি ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। কিন্তু জয়শঙ্করের সাথে ইউনূসের কোনো মিটিং এটা আমরা দেখি না। তবে সরদার আয়াজ সাদিক, স্পিকার অফ দি ন্যাশনাল অ্যাসেম্বলি অফ পাকিস্তান, এক্সচেঞ্জেস greetings with Indian External Affairs Minister Jaishankar in Dhaka on Wednesday ahead of funeral program of former Bangladesh Prime Minister Khaleda Zia. চমৎকার, অসাধারণ, বিরল দৃশ্য এটা। বেগম জিয়াকে আমার প্রথম দেখার সৌভাগ্য হয় আমি যখন ক্যাডেট কলেজে পড়তাম। জিয়া ছিলেন তখন ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ এবং ক্যাডেট কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান। সেই হিসেবে ওনার দেখার, তার আগে তো প্রেসিডেন্ট জিয়ার স্বাধীনতা যুদ্ধে তার অবদান সম্পর্কে আমরা জ্ঞাত ছিলাম। এরপরে আমি যখন সেনাবাহিনীতে যোগ দেই, তারপরে সেনাবাহিনী প্রধান হিসেবে তার সাথে সাক্ষাৎ হয় এবং বেগম জিয়াকেও একটা অত্যন্ত গ্রেসফুল মহিলা হিসেবে। সব থেকে যে বিষয়টা আমার নজর কাড়ে সেটা হচ্ছে যে উনি কিন্তু আজকালকার যে ট্রেন্ড আমরা দেখি, মানে বাহিনী প্রধানদের 3 ডিগ্রি উপরে তাদের সহধর্মীরা থাকে এবং বাহিনী প্রধানরা সৎ থাকলেও তার সহধর্মীরা তাকে সৎ থাকতে দেন না। কিন্তু ওনাকে আমরা অত্যন্ত রেসপেক্টেড হিসেবে সবসময় দেখেছি এবং অন্য যে কোনো বিষয়ে রিয়েল সহধর্মী যেটাকে বলে। কিন্তু 81 সালে প্রেসিডেন্ট জিয়ার
অকাল মৃত্যুতেই কিন্তু উনি রাজনীতিতে ফেরত আসেন, কিন্তু উনি অত্যন্ত সুদৃঢ়ভাবে তার অবস্থানকে নিশ্চিত করেন, মানে অত্যন্ত সম্মানজনক পর্যায়ে নিয়ে যান, যেটা একটা বিরল একটা ঘটনা বলতে হবে, এবং তার শুধু ব্যক্তিগত গুণাবলীর কারণে এটা সম্ভব হয়েছে। যে একজন 100% গৃহিণী, যার ইভেন বাহিনীর বিষয়াদি নিয়েও তার কোনো জ্ঞান ছিল না, তার পরিবারের সদস্যদেরকে প্রেসিডেন্ট জিয়া সম্পূর্ণ একটা কম্পার্টমেন্টেড এনভায়রনমেন্টের মধ্যে রাখতেন। ইভেন তার মানে যে জিনিসটা উনি হয়তো পুরোপুরি করতে পারেন নাই, কিন্তু তার প্রেসিডেন্ট জিয়ার আপন ভাই, তার আত্মীয় স্বজন, তার ফ্যামিলি, বাচ্চারা কেউই কিন্তু তার পজিশনের ইনফ্লুয়েন্স ছিল না। তারা নিজস্ব যোগ্যতায় উনি ওনার পরিবারকে রেখেছেন এবং সন্তানদেরকেও পালার চেষ্টা করেছেন। সেই পরিস্থিতিতে বেগম জিয়া যেভাবে দায়িত্ব নেন দলের, এটা নিঃসন্দেহে একটা মানে বিরল একটা ঘটনা, এবং এটা সম্পূর্ণ সম্ভব হয়েছে তার ব্যক্তিগত গুণাবলীর কারণে। এবং এই মুহূর্ত পর্যন্ত, ওনার মৃত্যু পর্যন্ত আমি মনে করি একটা বিতর্কের ঊর্ধ্বে নিষ্কণ্টক একটা অবস্থান নিয়ে যিনি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। আমরা নিঃসন্দেহে আমি মনে করি আমাদের 18 কোটি 20 কোটি মানুষের হৃদয়ে একটা স্থান নিয়ে কিন্তু উনি যাচ্ছেন, সম্মানজনক স্থান। আমি আশা করব, আমি যথেষ্ট চিন্তিত যে তার দল এটা ধরে রাখতে পারবে এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং আমি চিন্তিত। যদি রাখতে পারতো, এটা আমাদের দেশের জন্য ভালো হতো, দেশের রাজনৈতিক স্ট্যাবিলিটির জন্য ভালো হতো। যেটা আমার মানে চিন্তার বিষয়, এই 16-17 মানে 15 বছর বা 15.5 বছরের স্বৈরাচারী শাসন এবং তার পূর্বের 111 পিরিয়ড, পরবর্তী এই কেয়ারটেকার, এই যে ইন্টারিম, এই সিচুয়েশনের মধ্যে দলটা যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন এবং ডিসঅর্গানাইজড ওয়েতে আগাচ্ছে, এবং তাদের কথাবার্তা, তাদের পরিকল্পনা, তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবনা, তাদের অতীত নিয়ে তাদের চিন্তা, যেমন আমি এই স্বৈরাচারের শাসনকে তারা কিভাবে দেখে, এই বিষয়টা আমাকে চিন্তিত করছে। এবং আমরা যেটা আশা করছিলাম তার উত্তরসূরি অ্যাক্টিং চেয়ারপারসন যিনি দায়িত্ব নিবেন, বা অলরেডি অটোমেটিক উনি চেয়ারপারসন হয়ে যাওয়ার কথা, সেই পরিস্থিতিতে উনি সঠিকভাবে দেশের জনগণের মনের অবস্থাটা বুঝে, তাদের চাহিদাটা বুঝে, তাদের আশা আকাঙ্ক্ষাকে ফিল করে উনি দলকে এগিয়ে নিবেন কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে। যে এটা চিন্তার বিষয়, বেগম জিয়া অসুস্থ হলেন কিভাবে? উনি তো অসুস্থ ছিলেন আগের থেকে, এবং পরিকল্পিতভাবে যেটা ধারণা করা হয় যে ওনাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তাকে, বা এমন কোন মেডিসিন তাকে দেওয়া হয়েছে যেটা তার জন্য ক্ষতিকারক। এটা এখন এটা প্রমাণের ব্যাপারেও দল কোনো উদ্যোগ নিবে কিনা সন্দেহ আছে। 1.5 বছরে যেহেতু নাই, এই ব্যাপারে যে অভিযোগ ছিল সেটাও মানে একটা আনডিসক্লোজড বা আনডিটারমাইন্ড হিসেবে থেকে যাবে। একইভাবে আমরা দেখলাম প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর ব্যাপারেও মিলিটারি ইনকোয়ারিটা হয়েছে। একটা গ্রুপ অফ সার্ভিং অফিসার্স, তারা অভ্যুত্থানের মাধ্যমে অভ্যুত্থানের চেষ্টা করে একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করে, তার পরিপ্রেক্ষিতে মিলিটারি পার্টটা বিচার হয়েছে। বাট একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা প্রেসিডেন্ট যখন মৃত্যুবরণ করে, তার একটা ন্যাশনাল লেভেলের একটা পলিটিক্যাল এন্ড সিকিউরিটি ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল, ক্রিমিনাল ইনভেস্টিগেশন হওয়া উচিত ছিল। সেটা কিন্তু বিএনপি তারপরে বিভিন্ন সময় ক্ষমতা আসা সত্ত্বেও হয়নি। আমি আমি জানি না যে এটা আর কখনো সম্ভব হবে কিনা। আজ পর্যন্ত উনি নিঃসন্দেহে প্রেসিডেন্ট জিয়ার পরে একটা মহিয়সী নারী হিসেবে আমাদের মনে স্থান রেখে দাগ কেটে উনি ত্যাগ করছেন। ভবিষ্যতে নিশ্চয় আরো বড় নেতা আমরা পাবো, বাট অতীত বিবেচনা করলে আমরা স্বাধীনতার পরে আর এই দুজনের পরিবর্তে আমরা আর কাউকে দেখি। নিরাপত্তার দিক থেকে আপনি মনে করেন উনি এতটা ইনসিকিউর ছিলেন, আইএসআই, সিআইএ, এফবিআই অথবা জঙ্গি কেউ বেগম জিয়াকে হসপিটালে গিয়ে মেরে ফেলবে, নাকি এটা অন্য কোনো কারণ ছিল বলে আপনি মনে করেন? আমার তো এটা অন্য কোনো কারণের মধ্যে আমি এর বেশি চিন্তা করতে পারছি না। এটা অন্য কোনো কারণই ছিল, এবং সেটা আমি যেটা বলতে চাচ্ছিলাম, 21শে নভেম্বর ওনাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়। আমার যেটা ধারণা, যেটা আমি মিথ্যা হলে সব থেকে বেশি খুশি হব যদি আমার ধারণাটা ভুল হয়, যে রাজনৈতিক ভাবে ওনাকে, একটা অসুস্থ মানুষকে, তার ইমেজকে, তার প্রতিভাকে
ব্যবহার করে তার মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তার মৃত্যুর দিন তারিখ কিন্তু আল্লাহ ঠিক করেন, আমাদের মানুষের কোনো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। ওনার যে তারিখটা, এটা কি 30 তারিখ না এটা আরো অনেক আগে, কিন্তু আমরা ঠিক জানি না। সেই হিসেবে আমি মনে করি যে, কিন্তু যে পরিস্থিতিতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, দীর্ঘক্ষণ উনি খোলা আকাশের নিচে ছিলেন। ওনার অসুস্থতা কিন্তু মুজিব ভাই ভালো জানবেন। এই অ্যাজমার জন্য কিন্তু খারাপ একটা এনভায়রনমেন্টে উনি ছিলেন। বাট ওনাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই অসুস্থতার মধ্যে, ওখানে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু একটা পলিটিক্যাল পারপাস, নট আর্মিও শো করতে চাইছে যে আমরা বিএনপির সাথে এসেছি, আর বিএনপিও দেখাতে চাইছে যে আর্মি আমাদের সাথে আছে, সশস্ত্র বাহিনী আমাদের সাথে। যে জিনিসটা আমরা তারেক রহমান আসার সময় দেখলাম, মানে যে শোডাউনটা করা হয়েছে, সেটা আমি মনে করি কোনো রাষ্ট্রীয় প্রোটোকলের মধ্যে পড়ে না এই নিরাপত্তা ব্যবস্থা। একই সাথে যেহেতু বেগম জিয়ারটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়েছে, হতে পারে তার শারীরিক অবস্থাটা হয়তো রাষ্ট্র চাচ্ছিল না বা দল চাচ্ছিল না যে এটা মানুষ জানে। খারাপ যাচ্ছেন, ওনার যা ক্ষতি করা হয়েছে। এখন এই মুহূর্তে হঠাৎ করে পিজিআর, এসএসএফ, বিএসএফ পারে তো সবকিছু হাজির করে দিছে। হোয়াট ওয়াজ দ্য রিজন? জাস্ট টু হাইড হার কন্ডিশন? এখন আমরা যদি বলি হোয়াট ক্যান ইউ ইমাজিন, মানে আপনাকে যদি আমি এমনি জানতে চাই। আমার ধারণা এটা ওনাকে ওনার শারীরিক অবস্থাটাকে আইসোলেট করার জন্য, বা পাবলিক থেকে, জনগণ থেকে বা ইন্টারন্যাশনাল মিডিয়া থেকে আইসোলেট করার জন্য হাসপাতালে এই সিচুয়েশনটা ক্রিয়েট করা হয়েছে, এবং ওইটাকেই ইউজ করা হয়েছে তার সন্তানকে সেম সিকিউরিটি ফ্রেমওয়ার্কে নেওয়ার জন্য। ওইটাকে দেওয়া হয়েছে এক্স প্রাইম মিনিস্টার হিসেবে, তাকে একটা জেনুইন, হয়তো রাষ্ট্র যে কোনো সময় যে কাউকে ভিআইপি ডিক্লেয়ার করতে পারে, বাট মৃত্যুসজ্জায় কেউ এই ধরনের অতীতে কখনো পেয়েছে কিনা আমার সন্দেহ আছে। নাসির ভাই, এখন আমি জানতে চাচ্ছি, প্রেসিডেন্ট, সিটিং প্রাইম মিনিস্টার হলে এটা হতে পারে। নাসির ভাই আমি জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন ওনার শারীরিক কন্ডিশনটা লুকানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে, তিনি মারা গেছেন এই মৃত্যুটাকে চাপা দেওয়ার জন্য এটা করা হয়েছে? আমি দুইটাকেই আমি সন্দেহ মনে করছি, দুইটাকেই সন্দেহ করছি, বিকজ এটার সাথে তারেক রহমানের দেশে ফেরা কি না ফেরা, একটা হচ্ছে তাকে বিদেশে পাঠানোর চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখনই কিন্তু মানুষ একটা আইডিয়া করে নিয়েছেন যে অলরেডি উনি হয়তো আর ফেরার পথে নাই। ওনাকে হয়তো আর্টিফিশিয়ালি ভেন্টিলেটরে রেখে ওনার অর্গান গুলোকে ফাংশনাল রাখা যেতে পারে, বাট উনি আর হয়তো স্বাভাবিক জীবনে ফেরত আসার সম্ভাবনা হারিয়ে ফেলছে। এই জন্যই মনে হয় বিদেশে একটা ক্যারিয়ার তাকে দিতে চায় নাই, বিমান হলে হয়তো নিয়ে চলে যেত। এখন এরপরে যে বিষয়টা হচ্ছে যে এই যে তাকে নিয়ে কিভাবে ইউজ করা হবে, তার ডেট ডিক্লারেশন ডেট এবং তারেক রহমানের দেশে ফেরা, এটাকে কিভাবে ম্যানেজ করা হবে, এটার সাথে ইলেকশনকে কিভাবে লিঙ্ক করা হবে, এটার থেকে কোনো পজিটিভ কোনো ইউটিলাইজেশন করা যায় কিনা, এইগুলো নিয়ে মনে হয় চিন্তা করতে দল সময় নিয়েছে বিদায় এই ওনাকে আইসোলেট করার। এটা যদি দল করে থাকে, নাসির ভাই, এটা যদি দল করে থাকে, বাংলাদেশে তো রাজনৈতিক দল আরো আছে, রাজনৈতিক নেতা নেত্রীও আরো আছে, এটির সাথে কি আপনার মনে হয় যে আর্মিরা এত ওতপ্রোত ভাবে এতটা ইনভলভ ছিল, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস তার সেলফ ইন্টারেস্ট এটা করেছে? না, এটা আমার তো যেটা আমি ধারণা পেলাম যে কিছু কাজ সম্পূর্ণ সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী নিজ দায়িত্বে করেছে। এই তারেক রহমানের যে সিকিউরিটি প্রোটোকলটা দেওয়া হয়েছে, এটা নিয়ে নাকি কোনো অনুমতি বা লিখিত কোনো পেপার ওয়ার্ক নাই, যে একজন একটা দলের প্রধান ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করার পরে একটা দলের হবু প্রধান, মানে উনি এখনো প্রধান হন নাই, তার কোনো প্রিভিয়াস কোনো রেকর্ড নাই, উনি একটা প্রধানমন্ত্রীর সন্তান, এক্স প্রেসিডেন্টের সন্তান ছাড়া একটা দলের চেয়ারপারসন, মানে অ্যাক্টিং চেয়ারপারসন, এছাড়া তো আর কিছু না। সেইখানে ওনাকে এই সিকিউরিটি প্রোটোকলটা দেওয়ার পিছনে যেভাবে শো অফ করা হয়েছে, এটা তো একটা বিরল ঘটনা। এইটার অবতারণার জন্য আমার মনে হয়, এবং এটার জন্য কোনো অনুমতি নেওয়া হয়েছে বলে কোনো সরকারি গেজেট বা কোনো পেপার ওয়ার্ক কিন্তু আমরা দেখি নাই। যেটা বেগম জিয়ার ক্ষেত্রে তাকে ভিআইপি ঘোষণা করা হয়েছে, তো ওইটাকে ইউটিলাইজ করে এটাও শোবাজি হয়েছে যে আমরা বিএনপির সাথে আছি, এবং বিএনপিও দেখাতে চাইছে যে আমাদের সামনে আগে সেনাবাহিনী আছে, ইলেকশনে আমরা একসাথে কাজ করবো, এবং সেটার সাথে আমরা জনগণ ন্যাচারালি একটা এলাই খুঁজতেছে যে তাদের সাথে আওয়ামী লীগও আছে, ভারতও আছে। এই জিনিসগুলা মানুষকে কিন্তু যথেষ্ট রং মেসেজ দিচ্ছে,
আমি আমি মানে আন্তরিকভাবে আশা করব যে আমার ধারণা যেন ভুল হয়।